पश्चिम बंगाल के सिलीगुड़ी शहर में भाजपा विधायक शंकर घोष ने घर घर जाकर के मांगा आशीर्वाद। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पश्चिम बंगाल के सिलीगुड़ी शहर विधानसभा चुनाव 2026 की तपिश उत्तर बंगाल में साफ महसूस की जा रही है। सिलीगुड़ी विधानसभा सीट से भाजपा के उम्मीदवार डॉक्टर शंकर घोष ने आज सुबह से ही अपने अभियान की धार देनी शुरू कर दी है। शंकर घोष ने आज शहर के विभिन्न वार्डों में सघन जनसंपर्क अभियान चलाया। उन्होंने अपने समर्थकों के साथ पदयात्रा पर निकले। प्रचार के दौरान उन्होंने न केवल सरकार की विफलताओं को गिनाया, बल्कि राज्य के सत्ता परिवर्तन के बाद राजग वासियों के विकास के लिए अपने विभिन्न योजनाओं के बारे में भी विस्तार से चर्चा की। तो जुड़े रहे हमारे साथ, ऐसे ही अपडेट्स लेकर के हम पुनः मिलेंगे आपके साथ। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। শঙ্করদা বুঝছেন প্রচারে বেরিয়ে বুঝবেন তো আপনারা না, গৌতম বাবু তো বলছেন জিতেই গেছেন, 100% জিতে গেছেন। গত 29 নম্বর ওয়ার্ডে গিয়ে বলেছেন। তাহলে বাড়িতে বসে থাকুন, জিতে গেছে তাহলে আর কাজ করছেন কেন? এই সমস্ত কথার কোনো উত্তর হয় না। মানুষের কাছে যাই, মানুষের ভালোবাসা নিয়ে এগোই। শিলিগুড়িকে আমি ভালোবাসি, শিলিগুড়ি আমাকে ভালোবাসে। তারপরে জয় পরাজয় ইত্যাদি তো 4 তারিখে 4 মে জানা যাবে। শুধু এইটুকু গৌতমবাবুকে বলে দেবেন, 2024-এ রাজু বিস্তা মহাশয় দার্জিলিং লোকসভা কেন্দ্রে, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 66,000 ভোটে এগিয়েছিলেন। এবার সেটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। এরপরে উনি যদি পাটিগণিত বোঝেন তাহলে বুঝে যাবেন যে কে জিততে চলেছে এবং কত মার্জিনে জিততে চলেছে। রাজ্যের ক্ষমতায় কোনোভাবেই বিজেপি আসবে না, বামেরা তো এই কথাই বলছে। এটা তো তৃণমূলের কথা। বাম এবং তৃণমূল যে এক, এদের থেকেই প্রমাণিত হয়। বামেদের হিন্দু বিদ্বেষী মনোভাব এই রাজ্যে অ্যাপিসমেন্ট পলিটিক্সের জন্ম দিয়েছিল এবং সেই অ্যাপিসমেন্ট পলিটিক্স মমতা ব্যানার্জি এটাকে মহিরুহে পরিণত করেছেন। তার এতখানি অধ্যত্ত যে 1 মিনিটে 12টা বাজিয়ে দেবে বলেছে। যখন ভারতীয় জনতা পার্টি এর বিরোধিতা করছেন, বামেরা নিঃশব্দে চুপচাপ এই 1 মিনিটে যাতে হিন্দুদের 12টা বাজে তার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, তৃণমূলকে সহযোগিতা করেন। সবসময় দুর্নীতি বেকারত্ব নিয়ে কি ভাবছেন আগামী 2026-এর সরকার পরিবর্তনের পর আমাদের মূল লক্ষ্য হবে একটা স্বচ্ছ সরকার দেওয়া, দুর্নীতিমুক্ত সরকার দেওয়া এবং তার পাশাপাশি আমরা চাইব কর্মসংস্থান, অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়ানো। আমি যদি হিসেব করে দেখি যে আমাদের অন অ্যান অ্যাভারেজ যদি শিলিগুড়ির আয় পরিবার পিছু 15,000 টাকা হয়, তাহলে 4 জনের পরিবারে সেটাকে আমরা কি করে আরও বাড়িয়ে নিতে পারি, 25,000 টাকায় পৌঁছতে পারি। এবার আমাদের এখান থেকে কেউ যেন বাইরে না যায়, রিভার্ট ব্যাক করে, অর্থাৎ এখানেই নিজের রাজ্যে, আমার রাজ্যে আমার কাজ, এটা হচ্ছে আমার স্লোগান। আমার রাজ্যে আমার কাজ, কাজের জন্য আমাকে বাইরে যাতে ছুটতে না হয়। তাহলে গৌতম প্রকল্প যে 1500 টাকা করে দিচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে জেনজি ভোটগুলো সেদিকে যাবে? আমার তো মনে হয় না। এই কারণে আজকের নতুন প্রজন্ম আমার থেকেও বেশি বুদ্ধিমান। এই 1500 টাকা আসলে যে ভোটের আগে ভোটটাকে নেওয়ার জন্য একটা উপঢৌকন, সেটা। আর আমি একটু বলবো যে আপনারা একটু তথ্য নিন যে কারা এই যুবশ্রী প্রকল্প, যুবসাথী প্রকল্প ইত্যাদিতে
আবেদন করেছেন আর কারা টাকা পেয়েছেন। আমি যত ছেলেপেলেদের কাছে জিজ্ঞেস করেছি, কেউ টাকা পায়নি। ভোটের পরে এই সরকারটা থাকবে না, তখন নতুন নতুন স্কিম আসবে, সেইভাবে আমরা দাদা 29 নম্বর ওয়ার্ডে দাঁতে দাঁত কামড়ে পড়ে আছে গৌতম দেব। বামেদের ভোট যাতে রামের কাছে না যায় সেই কারণেই কি এই প্রচেষ্টা? দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকলে মুশকিল, খাওয়া দাওয়া কখন করছে? মহা মুশকিল হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করতে বলুন, সুস্থ থাকতে বলুন। ওনার তো অনেক বয়স হয়ে গেছে, আমার বয়সের থেকে বেশি দিন উনি রাজনীতি করেছেন। কামড়ে পড়ে থাকতে হবে। ভোটার কারো সম্পত্তি, বামেরও সম্পত্তি নয়, বিজেপিরও সম্পত্তি নয়, তৃণমূলেরও সম্পত্তি নয়। ভোটার তার নিজের পছন্দের মতন ভোট দেয়। ভোটার কারো সম্পত্তি হয় নাকি? কার্যকর্তা কর্মীরা সম্পদ। ফলে এই ধরনের যারা কথা বলেন তারা আসলে ভোটারদেরকে অপমান করে। দাদা সবসময় আপনি বলেন, আপনারা বলেন গৌতম বাবু সবসময় মেজাজ হারান, কটূক্তি করেন, দুর্ব্যবহার করেন। সবসময় তো হাসি মুখে প্রচার করছে, সবসময় হাসছে গৌতম দেব। মনে হয় এই সময়কালে বিশেষ কোনো প্রলেপ লাগাতে হয়েছে। ইলেকশনের সামনে খেপে গেলে মুশকিল। তাও তো দেখলেন, নিজে চশমা পরে অন্যের চশমা খুলতে বলছিলেন। তো এই ধরনের অনেক বয়সে বড়, স্পেয়ার করে দেওয়া হচ্ছে যে সমস্ত বক্তব্য।